উক্তি আছে যে আমি বাঙালিকে আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি, আর সবচেয়ে দুর্বলতা হচ্ছে অনেক বেশি ভালোবাসি। তো সেটি হয়েছিল। যেমন তখনও কিন্তু আর্মিদের মধ্যে প্রথম একটি সমস্যা হলো যে পাকিস্তান ফেরত যে আর্মিরা আসলো, যাদেরকে তাজউদ্দিন আহমেদ বললেন যে তারাও মুক্তিযোদ্ধা এবং তারাও ইকুয়াল ট্রিটমেন্ট পাওয়ার অধিকারী, কিন্তু অনেকদিন পর্যন্ত তাদেরকে নিয়োগ দেওয়া হলো না। যখন নিয়োগ দেওয়া হলো তখন দেখা গেল যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সরাসরি অফিসারদের 2-3 ধাপ প্রমোশন দেওয়া হয়েছে। এটা নিয়ে অনেক সাক্ষাৎকারও আছে এবং অনেক মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনা কর্মকর্তাও বলেছে যে এত বেশি প্রমোশন দেওয়া মনে হয় ডিসব্যালেন্স হয়ে গেছিল। তো সেই সময় কিন্তু ওই সমস্যাগুলো, পাকিস্তান পরবর্তী সমস্যা বাংলাদেশ কিন্তু অনেকগুলোই ফেস করলো, কিন্তু আমরা সেগুলো সমাধান করতে পারি নাই, যে কারণে আজকে ওই সমস্যাটা আমরা ফেস করছি। আরেকটা বড় সমস্যা সেই সময় সৃষ্টি হলো, সেটি হচ্ছে বিরোধী দল ছিল না এবং বিরোধী দল তৈরি করা হলো না, যেটা খুব প্রয়োজন ছিল। আমি প্রায় বলি যে ইন্ডিয়া যখন হলো, ইন্ডিয়া হওয়ার পরে জওহরলাল নেহরু জয়নারায়ণকে বললো যে 100 দল সদস্য বিশিষ্ট তুমি একটি বিরোধী দল করো। বাংলাদেশে যখন জ্ঞানতাপস আব্দুল রাজ্জাক উনি গিয়ে বঙ্গবন্ধুকে বললেন যে আপনি একটা বিরোধী দল তৈরি করেন, বঙ্গবন্ধু সেটাতে খুব একটা সায় দিলেন না এবং 73 ইলেকশনে বঙ্গবন্ধুর দল অবশ্যই জয়লাভ করত। শুধুমাত্র অল্প কয়েকটি আসন, 4-5টি আসনে এত বেশি রিগিং করা হলো যে সারা মানুষের মধ্যে কিন্তু একটা মানে ইলেকশনের মধ্যে রিগিং জিনিসটা কিন্তু ওপেন হয়ে গেল। স্বাধীন দেশের প্রথম ইলেকশনে যে স্পট পড়ে গেল এবং সেটার ইম্প্যাক্ট কিন্তু 1991 সাল পর্যন্ত ছিল। 1991 গিয়েও কিন্তু আওয়ামী লীগ, আমি মনে করি যে এত ভালো একটি দল হওয়া সত্ত্বেও 91 সালে কেন হেরেছে, আমার মনে হয় জনগণের মধ্যে তখনও 72-73 সিচুয়েশন গুলো কিছুটা মনে ছিল। তো জনসম্পৃক্ত শাসন ব্যবস্থা এটি একটি দেশের জন্য খুব প্রয়োজন। আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে এই আমাদের 16 কোটি লোক। তো এই 16 কোটি লোক কি চাচ্ছে, কি ভাবছে, তাদেরকে সম্পৃক্ত করে আমি কিভাবে উন্নয়ন করতে পারি, এটি সবচেয়ে ইম্পর্টেন্ট। নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন। শিয়া এবং সুন্নি আমরা কখনো এটা বুঝিনি, কারণ অনেক সময় আমরা দেখেছি যে শিয়াদের এই অনুষ্ঠানটা কিন্তু সবাই উপভোগ করে, যেটা দুদিন আগেও সবাই যে কথা বললো যে ধর্ম যার যার, আনন্দ সবার। ঠিক এখানেও কিছু বিতর্ক থাকতে পারে, কিন্তু আনন্দটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম। আপনারা কি মনে করছেন বা আপনি মনে করছেন যে এটি এরকম একটা বিরোধ দেখাবার জন্য যে সুন্নিরা করেছে বা শিয়া সুন্নির বিরোধ? হ্যাঁ, আমি এই জায়গাটাই আসছি যে ষড়যন্ত্র যে এটা সত্যি, এবং সেই ষড়যন্ত্রটার সেই দিকে নিয়ে যাওয়া হতে পারে। কোথা থেকে আসছে আমি আপনাকে বলি যে গতকাল রাত 2টোয় ঘটনাটা যদি ঘটে থাকে, আমি আজকে সকালবেলা যে জিনিসগুলো দেখেছি, যে সকালে আমি কতগুলো পত্রিকা যেটা আমি অবজার্ভ করেছি যে হুসেনি দালান হামলায় সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, সেই আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে ইরানের প্রেস টিভি গণমাধ্যম পত্রিকা, বিবিসি, হিন্দুস্তান টাইমস, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, দ্য গার্ডিয়ান, রেডিও তেহরান বাংলা ইত্যাদি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ পত্রিকাগুলো, টেলিভিশনগুলোর কথা আমি বললাম। তো সেই জায়গায় যে আমি যখন বলছি তখন কোথাও রাত ছিল, কোথাও দিন ছিল, কোথাও কেউ ঘুমন্ত ছিল, কিন্তু সংবাদটা কিন্তু সাথে সাথে পরিবেশিত হয়েছে। তো আমাদের একজন মারা গেছে, শতাধিক আহত হয়েছে। এই জায়গাটায় আমরা কি দেখলাম, এত বড় একটা ষড়যন্ত্রকে যখন আমরা দেখি, যে সাথে সাথে পুলিশ বললেন যে এটা যারা এই যে জামাত ইসলামীর কাজ বা যারা যুদ্ধাপরাধী এদের কাজ, সরকারের লোকজন বললেন যে এটা বিএনপির কাজ, বিএনপি দেশের বাইরে থেকে এটা ষড়যন্ত্র করছে। এই যে তদন্তহীনেই বাংলাদেশের কোনো তদন্ত আজ পর্যন্ত কোনো ফাইনাল রিপোর্ট আমরা পাই না, সেখানে হঠাৎ করে এই যে বলা, এই যে মনে হয় যে বাংলাদেশটা চালায় একদম আশ্চর্য কোনো আত্মা অথবা কোনো আধ্যাত্মিক জগতের কেউ, যে সাথে সাথে রিপোর্ট আমরা জেনে যাই যে কে করলো। যে সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এই যে জুজুবুড়ির ভয়, প্রত্যেক দিন রাখাল বালকের মতো যে বাঘে ধরলো, বাঘ যেদিন ধরবে সেদিন কিন্তু কেউ ছাড়াতে আসবে না। তার বড় প্রমাণ যেটা আমি বলছি, যে আমরা দেখতাম যে যখনই একজন ব্লগার মারা যেত, সাথে সাথে একটা ইউটিউব অথবা ফেসবুকে আমরা দেখতাম যে আনসারুল্লাহর টিম দিয়ে বলা হতো যে আনসারুল্লাহ বাংলা এরা করেছে, এবং তারা নিজেরা স্বীকার করতেন। সেইখানে গভর্নমেন্ট কি করতেন, কোনদিন এক একজনকে ধরে 2টো বোম সহ, বাংলাদেশে অ্যাভেলেবেল বোম সহ 2জনকে ধরে বলতে এই দিস ইজ আনসারুল্লাহ বাংলা। কিন্তু আমরা দুদিন আগে যেটা দেখলাম, অবজার্ভ করলাম সমস্ত পত্রিকাগুলোতে এবং ওয়েবগুলোতে, আমরা দেখলাম যে আনসারুল্লাহ উলামা লীগের এক গ্রুপ আরেক গ্রুপকে আনসারুল্লাহ বলছে, তারা নিজেরা নিজেদেরকে স্বীকার করছে। এখন কিন্তু সরকার চুপ, আমরা কাউকে ধরতে দেখিনি, এবং সমস্ত বাংলাদেশের মিডিয়াগুলো চুপ। আমরা জানি না যে এটা
তো এই জায়গাটা থেকে আজকে যে ধর্মীয় ঘটনার সাথে সাথে যদি জামাতকে দায়ী করা হয়, তার মানে আমি কিন্তু জামাত করি না। আমার কথা হচ্ছে তদন্ত সাপেক্ষে আমি আনসার করব, এটা আমার শিক্ষা, এটা আমার যুক্তি। কিন্তু তাহলে যারা স্বীকার করছে যে আনসারুল্লাহ বাংলা টিম, যদি অতীতে সমস্ত আনসারুল্লাহ বাংলা টিমরাই সবকিছু ঘটিয়ে থাকে, তাহলে এবং ওই যে 2 জন বিদেশি মারা গেল, তখনও কিন্তু আনসারুল্লাহকে সাজানো হলো যে আনসারুল্লাহ করেছে। তারপরে আমরা যখন দেখলাম যে এটা উলামা লীগ নিজেরাই স্বীকার করছে, তখন কেন গভর্নমেন্ট এখানে নিশ্চুপ হয়ে আছে? এইখানে আমার একটা প্রশ্ন। যেমন যে এর আগে আমি দেখেছি মাননীয় এই দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রী বলেছে যে ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকুন। আমরাও বলি ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র যদি না হতো, গতকাল রাতের এই ঘটনাটা কখনোই যেটা ঘটে নাই, এটা কিন্তু সমস্ত বিশ্বের পত্রিকাও বলেছে, এর আগে বাংলাদেশে এই টাইপের কোনো ঘটনা। আপনি কি বললেন উলামা লীগ? আমি বিদেশের কথা বলিনি। উলামা লীগ, আনসারুল্লাহ বাংলা, ওনারা একটা গ্রুপ আরেকটা গ্রুপকে ইন্ডিকেট করছে। কিন্তু এখানে তো আমরা, এরা তো কেউ বাচ্চা না, কেউই তো আপনার নাবালক না যে তারা একটা ঝগড়া করে টুকটাক করে কথা বলছে। এটাকে তো অবশ্যই ধাতব্যে নেওয়া আমাদের অবশ্যই উচিত একটা দেশে একটা দল। এবং আমরা কয়েকদিন আগে দেখেছি যে চুলোচুলি মেয়েরা করে, চুলোচুলি পর্যন্ত আমরা দেখেছি 2টা গ্রুপে। এবং সেইখান থেকে আমরা কিন্তু সবাই বলে জজমিয়া নাটক, তো এত বড় বড় এখন নাটক সিনেমা হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু নিশ্চুপ। সেই জায়গাটা থেকে আমরা যদি দেখি, এবং আমরা যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে আমাদের নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা সতর্ক থাকুন, জনগণকে বলেছে, নিজের দলের কর্মীদেরকে বলেছে, আমরাও বলি যে ষড়যন্ত্র হচ্ছে। ভোট ছাড়া একটা সরকার হলে, গণতন্ত্র যখন বনবাসে থাকে, তখন অবশ্যই ষড়যন্ত্র হয়। দেশটাকে যারা জঙ্গি বলে, জঙ্গি যদি নাও থাকে, ঘটনা যেটাই হোক, তখন কিন্তু ওটা নিয়ে একটা ষড়যন্ত্র হয়। আজকে বাংলাদেশের পরিস্থিতি অবশ্যই এমন কোনো পর্যায়ে যায় নাই যে আমেরিকায় বসে আমাকে লিখতে হবে যে আমার দেশে জঙ্গি আছে, আপনারা ড্রোন পাঠান, এরকম কোনো ঘটনা ঘটে নাই। সেইখানে যখন যারা এই ধরনের কথাগুলো বলেছেন, এবং আজকে তারাই যখন বলছেন যে এই দেশে কোনো জঙ্গি নাই, তো জনগণ এবং আন্তর্জাতিকভাবে কোনটাকে বিশ্বাস করবে? এটা আজকে আমার জাতির কাছে আমার এই প্রশ্নটা। এই যে আপনার মনে করেন যে 2টা বিদেশি যখন নিহত হলেন, তারপরে থেকে আজকে প্রায় 15-20 দিন চলে গেছে, 25 দিন চলে গেছে, আমরা কিন্তু এখনো কোনো সিরিয়াস কোনো তদন্তের মধ্যে পৌঁছতে পারি নাই। পুলিশ কি বলেছে? মাঝপথে বলেছে যে আমরা বের করে ফেলেছি। বের করা মানেই বিএনপির 2 জনকে ধরলো, পিটালো, রিমান্ডে নিল, এর মানে কিন্তু এটা কিন্তু কোনো তদন্ত না। আজকে যখন এই আপনার সামনে বসে কথা বলছি, তখন পর্যন্ত যে আমাদের কাছে যে রিপোর্টটা, সেটা হলো যে যুক্তরাষ্ট্র একটা বিশ্বের একটা অন্যতম একটা কান্ট্রি, অস্বীকার করার কোনো কারণ নাই। তাদের রাষ্ট্রদূত যখন এই দেশে 3টা ঘটনা গত 3-4 দিনে বলেছেন, একটা হলো এখনো সংখ্যামুক্ত নয় আমেরিকা বাংলাদেশকে নিয়ে, এবং বিদেশিদের উপর আবারও হামলা আশঙ্কা করা হয়েছে, এবং 3 কোটি বাঙালি, এটা কিন্তু বাংলাদেশি 3 কোটি 3 বেলা খাওয়া পায় না, এটা কিন্তু বলার কোনো কথা না। একটা মধ্য আয়ের দেশে যেখানে উপনীত হয়েছে, তারা কিন্তু এটাও নিম্ন মধ্য আয়ের দেশ যেখানে, সেখানে 3 কোটি তারা জরিপ করে ফেললেন, তারাই নিম্ন মধ্য আয়ের দেশ, তাদের মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে প্রকাশিত হলো, আবার তারাই বললেন যে 3 বেলা খেতে পায় না। হ্যাঁ, তো ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ, আমি যেটা তাদেরই নেতৃত্ব। এখন তারা কোনটা বলেন আর কোনটা করেন, আমাদের এটা জানতে হবে, সেটা নিয়ে আমাদের পড়ালেখা থাকতে হবে। সেইটুকু না থেকে আমরা যে হুটহাট করে বললাম যে 2 টাকার মন্ত্রী, মর্জিনা কাজী, 3 কোটি কত হয় পার্সেন্টেজে? 16-17 কোটিতে, 17 কোটিতে প্রায় ধরেন 1/4। আপনার 1/4 লোক যে দেশে 3 বেলা খেতে পায় না, সে দেশকে আমি নিম্ন মধ্য আয়ের দেশ কিভাবে বলতে পারি? তো যাই হোক, যে এত কিছুর পরে আমরা বলতে চাই যে এখনো সময় আছে, এখনো যদি জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্যের বিকল্প হতে পারে না, সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশে যে গতকালকে দারিদ্র্য সীমার নিচে কত পার্সেন্টেজ আছে সেই হিসাব করে বলেছেন আর কি। সেই হিসাব করে আমি মনে করি সুনির্দিষ্ট তাদের কাছে জরিপ না থাকলে 3 বেলা খেতে পায় না, এটা না বলে তো অন্য ল্যাঙ্গুয়েজও ছিল, আরো সুন্দর সুন্দর শব্দ, তারা কিন্তু অনেক সুন্দর শব্দ বলে, কারণ তারা কার শত্রু কার মিত্র তাদের শব্দ চয়নে বোঝা যায় না। সো আমি এইখানে মনে করি যে এইখানে অনেকটাই শুভঙ্করের ফাঁকি আছে, সেই ফাঁকি দেখার মতো যোগ্যতা এবং সাহস দুটোই আমাদের থাকতে হবে বলে আমরা মনে করি। স্বামী হায়দার পাটোয়ারী, অনেকগুলো প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন তো আসছে, আপনিও তুললেন, উনিও তুললেন, এবং আপনার নেতা যিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত এখন পর্যন্ত, তিনিও 2 দিন আগে বলেছেন যে গণতন্ত্রকে শেষ করে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করেছেন তিনি।
আর দ্বিতীয়ত যেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন উনি, রাষ্ট্রদূতের কথা, আমরা লক্ষ্য করছি যে এখন পর্যন্ত অন্তত 4টি দেশ তাদের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে শঙ্কিত। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা। তারা ক্রমাগতই বলে যাচ্ছে যে নিরাপত্তা পরিস্থিতি, একদিকে হয়তো পুলিশকে মাঝে মধ্যে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু তারা বলছে আশঙ্কা মুক্ত কিছুতেই হতে পারছেন না। একটা জিনিস আমি একটু ব্যক্তিগত আমার ধারণা যে তারা এই বিষয়ে একটু ওভার রিয়েক্ট করছে, কারণ আমরা এদেশেই থাকি এবং আমরা কিন্তু ঠিক ওই ধরনের নিরাপত্তাহীনতা অনুভব করছি না। তবে একটা জিনিস বাংলাদেশকে বুঝতে হবে, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি। একটি বিষয় তো মাথায় নেওয়া দরকার আমাদের, যে এই যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে, এরকম যদি ঘটতে থাকে তাহলে বিস্তারের তো একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে, যে কোনো সময় থেকেই যাচ্ছে। এবং আসলে নিশ্চয়ই আমরা তো বাংলাদেশকে আফগানিস্তান বা অন্যান্য দেশের জায়গায় নিয়ে যেতে পাকিস্তান ওইটাই আমাদের আছে যে আমরা ওয়ার্ল্ডের একটা সেকেন্ড লার্জেস্ট মুসলিম কান্ট্রি। এবং দেখেন কালকেও না পরশু দেখলাম পাকিস্তান সম্পর্কে বলা হচ্ছে যে আর কিছুদিনের মধ্যে পাকিস্তান ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফিফথ লার্জেস্ট মানে নিউক্লিয়ার উইপনের পাওয়ার হবে। এগুলো কিন্তু ভয়ঙ্কর ইন্ডিকেশন। অর্থাৎ তারা এখন এই সাবকন্টিনেন্ট নিয়ে অনেক বেশি কনসিয়াস, কারণ সাবকন্টিনেন্টে দুটো মুসলিম কান্ট্রি আছে, একটা হচ্ছে জনসংখ্যা এবং উন্নয়নের দিক থেকে বেশ আগিয়ে গেছে, আরেকটা শক্তি নিউক্লিয়ার উইপন এবং টেরোরিজমের দিকেও কিছুটা এগিয়ে গেছে। তো এই জায়গাটা কিন্তু তারা অনেক বেশি আলোচনা করছে। এবং আপনি যদি 5-6 বছর আগের মনমোহন সিং এর একটা স্টেটমেন্ট আমি দেখেছিলাম, যে উনি যখন ন্যাশনাল ডিফেন্স কলেজে স্পিচ দিচ্ছিলেন 5-6 বছর আগে, উনি বলেছিলেন যে আমাদেরকে তৈরি থাকতে হবে যে কোনো এক সময় যুক্তরাষ্ট্র ভারতকে অ্যাটাক করবে এবং আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি ওইভাবে তৈরি করতে হবে। ওপেনলি বলেছেন, পাবলিক স্পিকিং। তো সেদিক থেকে কিন্তু আমরা খুব ভালনারেবল পজিশনে আছি, বিকজ বিং মুসলিম কান্ট্রি, বিং সারাউন্ডেড বাই অ্যানাদার হিন্দু কান্ট্রি এন্ড অলসো পাশে আফগানিস্তান এবং পাকিস্তান, এবং সেখানে টেরোরিজমের লিঙ্কটাও কিন্তু খুব ইজি, খুব সহজেই করা যায়। সেখানে আমাদের এই ভালনারেবিলিটিটা আপনি দূর করবেন কিভাবে? একমাত্র গণতন্ত্র দিয়ে। পৃথিবীর যেসব দেশে ভালো গণতন্ত্র আছে সেসব দেশে কখনো ইন্টারভেনশন হয়েছে? কখনো হয়নি। যেসব দেশে ইন্টারভেনশন করতে পেরেছে পশ্চিমা শক্তিরা জঙ্গিবাদ দমনের নামে বা অন্য যে কোনো কারণেই, সব দেশে কিন্তু গণতন্ত্রের সংকটটা প্রথমে ছিল। গণতন্ত্রের সংকট, দেন জঙ্গিবাদ, দেন ইন্টারভেনশন, এগুলো কিন্তু ধাপে ধাপে হয়। তো আমাদের ওই ধাপে আমি অতদূর চিন্তা করতে পারছি না, বাট আমাদের প্রথমে এটাকে বাইট করে ফেলা উচিত যতটুকু সম্ভব। আমাদের যে অ্যাচিভমেন্ট গুলো আছে সেগুলো অবশ্যই ধর্মীয় মৌলবাদের কারণে অথবা উগ্রপন্থী কোনো রাজনীতির কারণে আমাদের যেন নষ্ট না হয়, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। এবং সৃষ্টি করার দায়িত্বটা কার? প্রাথমিকভাবে অবশ্যই সবার, কিন্তু প্রাথমিকভাবে অবশ্যই সরকারের। একটা জাতীয় ঐক্যমত, একটা জাতীয় সংলাপ, একটা জাতীয় নীতি নির্ধারণ, এটি কিন্তু আমাদের প্রয়োজন। আমাদের ফরেন পলিসিও বারবার ফ্রিকেল হচ্ছে। যেমন আমরা একটু দেখতে পাচ্ছি ওপেনলি একজন মন্ত্রী বলেছেন যে রাশিয়া এবং বাংলাদেশের সাথে তুলনা করা হয়েছে, তাহলে বলয় হয়ে গেছে, কিন্তু পোলারাইজেশন হয়ে গেছে, রাশিয়া, চায়না, বাংলাদেশ, এবং আরেকটা বলয় হয়ে গেছে কাউন্টার বলয়। তো এই কাউন্টার বলয়টা দেশের জন্য কি লাভ নিয়ে আসবে বা বাংলাদেশের জনগণের জন্য কি লাভ নিয়ে আসবে, সেই জিনিসগুলো আসলে কিন্তু অনেক বেশি চিন্তার প্রয়োজন আছে। শুধুমাত্র বর্তমান সরকার আজকে সরকারে থাকার জন্য কোনটা কোনটা সুবিধা এটা চিন্তা করলে হবে না। ফরেন পলিসি 50 বছর পরে চিন্তা করে আগাতে হবে, সেটি হচ্ছে না। আরেকটি জিনিস আমাদের এখানে হচ্ছে অবশ্যই, সেটি হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নের ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হয় না। থমাস পিকেট নামে একজন অর্থনীতিবিদ, ফেমাস অর্থনীতিবিদ, উনি বলেছেন যদি ডিস্ট্রিবিউশন ভালো না হয় তাহলে কিন্তু ক্যাপিটালিজম ফেইল করবে। আমরা নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছি, যেটা আমি বারবার বলি, কিন্তু নিম্ন মধ্য আয়ের মানুষের দেশ হতে পারিনি, যে কারণে 1/3 বা 1/4 লোক এখনো না খেয়ে থাকছে। তো সেই অসন্তোষটাও কিন্তু এখানে আছে। ক্ষুধার্ত মানুষ কিন্তু দ্রুত জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে। তো এদেরকে সবাইকে যদি আপনি উদার গণতন্ত্রের একটা ফ্রেমে রাখতে না পারেন, সুশাসন দিতে না পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা আনরেস্ট হবেই। এখন সুশাসন দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সরকারের ব্যর্থতা চরম। আমরা দেখেছি একজন এমপি গুলি করেছে শিশুকে, তার আগে আমরা দেখেছি আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। তো এই ঘটনাগুলো সব মিলিয়ে কিন্তু কিছুটা হলেও সরকারকে ইমেজ ক্রাইসিসে রেখে দিয়েছে বা আস্থাহীনতায়। জনগণের কাছে কিন্তু মনে হচ্ছে যে এই সরকার আদৌ সুশাসন দিতে পারবে না, যদিও কিছু ভালো নিদর্শনও আছে। এবং আরেকটি নিদর্শন যেটি জনগণের মনে হচ্ছে, ইলেকশন ব্যাপার যখন আসছে, যেহেতু স্থানীয় সরকার ইলেকশন, যে গত 5 জানুয়ারি ইলেকশনের পরে 5 জানুয়ারি ইলেকশন, উপজেলা ইলেকশন, সিটি কর্পোরেশন ইলেকশন, সবগুলো ইলেকশন হয়েছে। সবগুলো ইলেকশন নিয়ে জনগণের মধ্যে কিন্তু একটা শঙ্কা অ্যাডভান্স চলে আসে যে এই সামনের ইলেকশনটা কি ফ্রি ফেয়ার ইলেকটিভ হবে। তো এখন কিন্তু গভর্নমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি এই 16 কোটি লোকের মধ্যে একটা আস্থার সৃষ্টি করা, যে বাংলাদেশ যেভাবে চলছে, বাংলাদেশের যে শাসন ব্যবস্থা আছে, আমাদের জন্য এখনো হোপ আছে, আমরা এখনো আস্থা রাখতে পারেন। যখন সরকারের উপর, শাসন ব্যবস্থার উপর জনগণের আস্থাহীনতা হবে, তখন কিন্তু অপশক্তিগুলো খুব দ্রুত প্রেসিডেন্ট এরশাদ যেটি বলেছেন, আমি কোট করতে তখন বলেছি যে উন্নয়নের নামে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে
যখন 5 জানুয়ারি ইলেকশনের পরে সরকার বারবার একটা থিওরি নিয়ে আসছিল যে আমরা অনেক বেশি উন্নয়ন করব, গণতন্ত্র একটু কম থাকলেও হবে, এবং যখন মালয়েশিয়া বা সিঙ্গাপুর এইসব দেশের নিদর্শন নেওয়া হয়েছিল, তো আমি তখনও বলেছিলাম, এখনো বলছি, ওসব দেশে কিন্তু দুর্নীতি নেই। বিশেষ করে মালয়েশিয়ার যে ভদ্রলোককে বলা হয়, যিনি সিঙ্গাপুরে যাকে বলা হয় যে তুমি সিঙ্গাপুরকে এত উন্নত করেছেন, ওনার ফ্যামিলির বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ পর্যন্ত নাই। মালয়েশিয়ারও একই অবস্থা। এখন বাংলাদেশ ছিল পৃথিবীর সবচেয়ে দুর্নীতিবাজ দেশ, বা এখনো 5টার মধ্যে একটা। এত বিপুল পরিমাণ দুর্নীতি নিয়ে ওই পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন, এবং অর্থনৈতিক উন্নয়ন করে আপনি সুশাসনটা জনগণকে ফেরত দেবেন, এই সার্কেলটা স্ট্যাবলিশ করা বাংলাদেশে অনেক কঠিন। এটা হয়তোবা বঙ্গবন্ধু কন্যার ঐকান্তিক ইচ্ছা আছে, মানসিকভাবে তিনি এটার জন্য প্রস্তুত স্যাক্রিফাইস করতে, কিন্তু টোটাল সিস্টেমের মধ্যে দিয়ে এটা করাটা অত্যন্ত কঠিন। আরেকটা প্রশ্ন, যেমন আপনি এবং নীলুফার চৌধুরী মনি দুজনে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললেন, আপনি বললেন যে তারা ওভার রিয়েক্ট করছে, ওভার রিয়েক্ট করুক বা অসন্তোষ প্রকাশ করুক, বা তাদের বাংলাদেশকে ঘিরে অন্য কোনো গেম প্ল্যান থাকুক যেটি হয়তো বাংলাদেশের জন্য সুখকর না হোক, কিন্তু সরকার তো মনে করতে পারে যে তারা তো আসলে এক ধরনের টেক্কা দিয়ে চলছে। ওয়ার্ল্ড ব্যাংক বলি, IMF বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বলি, যুক্তরাজ্য বলি, কাউকে তোয়াক্কা না করেই তো গত 7-8 বছর পার করে দিয়েছে, এবং বেশ ভালোভাবে নির্বিঘ্নেই পার করছে। সো সেদিক থেকে তো সংখ্যা কোনো কিছু আছে বলে মনে হয় না। একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা একটা পর্যায়ে চলে গেছে যে আমাদের এখন চাল আমদানি করতে হচ্ছে না, বা আমাদের যেহেতু চারদিকে ইন্ডিয়া দিয়ে আমরা সারাউন্ডেড, ঠিক আমেরিকান ব্লকের দ্রুত আমাদের এখানে আসবে না। কিন্তু আপনি যদি দেশটাকে আরেকটা লেভেলে নিতে চান, তাহলে আপনাকে এই শক্তিগুলোর ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার লাগবে। আমাদের মনে রাখতে হবে 1971 সালে আমেরিকার জনগণ আমাদেরকে অনেক সমর্থন করেছিল, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে অসাধারণ হেল্প করেছিল। তো সেই দেশগুলোর অবদানের কথা ভুলে গেলে হবে না। বাংলাদেশের আজকে যে ব্র্যান্ডিং, একটা উদার দেশ হিসেবে, এটা তো পশ্চিমা ব্র্যান্ডিং। এখন তারা যদি ব্র্যান্ডিংটা করে দেয় এটা একটা উগ্রপন্থী দেশ, সেটি আসলে ভালো হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে সরকার আসলে 5 জানুয়ারিকে ভিত্তি করে ফরেন পলিসি ঠিক করছে, যে 5 জানুয়ারি সরকারকে কারা কারা খুব সমর্থন জানাচ্ছে আর কারা কারা সমালোচনা করছে। যারা সমালোচনা করছে তাদের সাথে সরকার সম্পর্ক রাখতে আগ্রহী না, অথবা ব্যর্থ হচ্ছে। কিন্তু 5 জানুয়ারির আগেও কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বা আমরা যখন পদ্মা সেতুর প্রশ্ন এসছে তখন, বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন কিন্তু 5 জানুয়ারির আগে থেকেই শুরু, আগে থেকেই মার্কিন এক রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎই করতে পারেননি যতদিন বাংলাদেশে ছিলেন। কয়েকটি কারণ আছে। পৃথিবীর কয়েকটি দেশে কিন্তু ইদানিং আবার কমিউনিস্ট গভর্নমেন্ট ব্যাক করছে, নেপালও ওয়ান অফ দ্য রিজনস। কোন একটা কারণে সরকারের বা আওয়ামী লীগের নীতি নির্ধারক মহল্লা খুব সম্ভবত ব্লক চেঞ্জের একটা প্ল্যানিং তারা আগে থেকে হয়তো করে রেখেছিল, এবং সেই ব্লক চেঞ্জিংটা তাদের ক্ষমতায় থাকার সাথেও সম্পর্কযুক্ত ছিল, যে এই ব্লক চেঞ্জিংটা তাদের ক্ষমতায় থাকতে সুবিধাজনক অবস্থানে রাখবে। এতে ক্ষতি যেটা হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে। যেমন দীর্ঘদিন জার্মানির অ্যাম্বাসেডর বাংলাদেশে ছিল না, প্রায় 2 বছর। ইটালির ভিসা অলমোস্ট বন্ধ হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসাও খুব কম দিচ্ছে। যুক্তরাজ্যের ভিসাও আমাদের এখন দিল্লিতে চলে গেছে। দিল্লি থেকে এখন আর আগের মতো ভিসা আসে না। ওই যে বঙ্গবন্ধু একটা কথা বলে গেছেন, নেতারা ভুল করে জনগণকে ফেরত দেয়। তো এখন আওয়ামী লীগ যে ভুলগুলো করছে, আপাত দৃষ্টিতে তাদের ক্ষমতায় থাকার জন্য এটা প্রয়োজনীয় বা ক্ষমতায় থাকছে, দীর্ঘমেয়াদে কিন্তু জনগণ এতে ক্ষতিগ্রস্ত কন্টিনিউয়াসলি হচ্ছে। এবং যে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছেন, যদি এই সমস্যাগুলো সমাধান করা না হয়, সুশাসন না দেওয়া হয়, ওই পরিমাণ অর্থনৈতিক উন্নয়ন অর্জিত হবে বলে আমার মনে হয় না। নীলুফার চৌধুরী মনি। জি, এখানে বেশ কিছু প্রশ্ন আসছে আমার জন্য। আমি মনে করি যেটা জিল্লুর ভাই বললেন যে সরকার তো ভালোই চালাচ্ছে, সরকার কাউকে পাত্তা না দিয়েই তো চলছে। আমি সেখানে একটা গল্প বলতে চাই, সেটা হলো যে এক হাতুড়ে ডাক্তার বেশ ভালোই চিকিৎসা করছিল এলাকায়, যখন যার অপারেশন, পেট কাটা, মাথা কাটা, চুল কাটা, নখ কাটা, সবকিছুই সে করছিল। তা ওই এলাকায় একটা ছেলে বিদেশ থেকে পাশ করে ভালো ডাক্তার হয়ে আসলেন। উনি বসে থাকেন, হাতুড়ে ডাক্তারের এখানে লাইন দিয়ে রুগী, ওনার কাছে কোনো রুগী যান না, অনেক দিন বসে আছেন। উনি দেশের সেবা করবেন আসছে, কিন্তু হাতুড়ে ডাক্তার এখানে, যার কোনো ডিগ্রি নেই, তার কাছে এত রুগী। তো উনি যে বললেন যে আপনার কাছে এত রুগী কিভাবে আসে? তো বলে যে আমার কাছে আসে, আমার প্রতি তাদের আস্থা আছে, ভালোবাসা আছে, আমি কাজ করি, ভালো হয়, আসে। তখন বললো যে আপনি কি আসলে অপারেশন কিভাবে করতে হয় আপনি জানেন? আমার কাছে যেহেতু আসেই না, আমি চলে যাব, কিন্তু আমি আপনাকে একটু বুঝিয়ে দিয়ে যাই কিভাবে অপারেশনটা করতে হয়। তো উনি যখন খুরকাচির অপারেশন শিখাতে গেল, কিভাবে পানি গরম করতে হয়, কিভাবে ওটিতে নিতে হয়, এরপরে থেকে ওই হাতুড়ে ডাক্তার আর কোনো অপারেশন করতে পারলেন না। কারণ সে মূর্খ ছিলেন, সে না জেনে অনেক কিছুই করেছেন, কিন্তু শিক্ষিত হওয়ার পরে উনি বুঝলেন যে আমার তো কোনো শিক্ষাই নাই। এরপর থেকে উনি কোনো অপারেশন করতে পারলেন না। আজকে বাংলাদেশের অবস্থা
ঠিক তেমন আমরা হাতুড়ে ডাক্তার, আমরা যেভাবে ইচ্ছা আমরা ধরে নিয়েছি। আপনার ভাষায় দেশে যারা আছে তারা হাতুড়ে ডাক্তার, আর বিদেশে যারা আছে তারাও সেখানে কিছু লেখাপড়া করতে বলে আমাদের কাছে তথ্য নেই। আমি বলছি এই জন্য যে যদি আমরা শিখি পরিপূর্ণ গণতন্ত্র কাকে বলে, আমাদের ভরসা নেই। আমি গণতন্ত্র কাকে বলে সেটা সম্পর্কে যদি আমার সম্পূর্ণ আস্থা থাকে তাহলে আমি দুরকম কথা বলতে পারি না। আমি বলতে পারি না যে উন্নয়নের লক্ষ্যে গণতন্ত্র কম থাকা উচিত, যেখানে যেটা বললেন শামীম ভাই, যে যেখানে ট্রান্সপারেন্সির নামমাত্র নাই যে দেশে, সেই দেশে আপনার গণতন্ত্র থাকবে না, এটাই স্বাভাবিক। গণতন্ত্রও নাই, ট্রান্সপারেন্সিও নাই, সেইখানে কিভাবে একটা সরকার ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে? আপনি কিছুক্ষণ আগে শামীম ভাই বলেছেন যে সংলাপে বিকল্প নাই। সরকার কারণে অকারণে বলে বিএনপির সাথে কিভাবে সংলাপ? বিএনপির হাত নষ্ট হয়ে গেছে, বিএনপি নোংরা হয়ে গেছে, বিএনপি অস্পৃশ্য হয়ে গেছে। বেশ, এই সরকার কিন্তু সর্বহারার সাথেও কিন্তু সংলাপে বসেছিলেন। এই সরকার, আওয়ামী লীগ সরকার হেফাজতের সাথে সংলাপে বসেছিলেন। এখন তো বিডিআরের ঘটনায় সরকার তো আপনাদেরকে সর্বহারাই বলছে। বিডিআরের যখন ঘটনা ঘটে, এই সরকার তুরাবালির মতো একটা নৃশংস ব্যক্তিকেও কিন্তু সোনারগাঁ শেরাটন থেকে খাবার আনিয়ে তার সাথে কিন্তু খাইয়ে, সরকার নিজে বসে খাইয়ে কিন্তু তার সাথে সংলাপে বসেছিলেন। একটা দেশের তুরাবালির চেয়ে কি বিএনপি খারাপ হয়ে গেছে? আমি বলতে চাই এই সরকার এমনই একটা সরকার যে বিএনপি সামনে থাকলে একরকম কথা, এটা করেছে খালেদা জিয়া, ওটা করেছে, ওটা করেছে, বিএনপি এটা করেছে, সব নেতা কর্মীকে ডান্ডাবেরি পড়ালো, ভালো কথা। খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসায় গিয়েছেন, তার সন্তানের সাথে দেখা করতে গিয়েছেন, তার এক সন্তান মারা গিয়েছেন। এখন দেশে কোনো ঘটনা ঘটলে এখনো বলেন, কি বলেন, যে ওখান থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি যদি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওনারাই আবার বলেন যে বিএনপি এমন একটা দল যে লুঙ্গি পরে এটার সমাধান করা যায়, এর সাথে মোকাবেলা করা যায়। যার সাথে লুঙ্গি পরে মোকাবেলা করা যায় তার জন্য আবার এত ভয় কিসে? সারাক্ষণ যতবার তারা বিএনপি করে ততবার আল্লাহর নাম বললে বেহেশতে চলে যাবে। তো সেই জায়গায় আমরা বলতে চাই যে নিরাপত্তার প্রশ্নে এখানে একটা কথা আসছিল যে বিদেশিরা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। পুলিশকে কিন্তু সরকারের কারণে ধন্যবাদ জানায় নাই। পুলিশকে ওই যে বললাম না, পশ্চিমারা হচ্ছে অনেকটা রাক্ষসের মতো, যেদিন বলে আমরা কাছে থাকবো ওই দিন অনেক দূরে থাকে, যেদিন বলে আমরা দূরে থাকবো সেই দিন কাছে থাকে। পুলিশকে তারা থ্যাঙ্কস জানানোর কারণ একটাই, এই দেশ এখন পুলিশি রাষ্ট্র। পুলিশি রাষ্ট্রে পুলিশকে ধন্যবাদ দিলে তাও তার নিজের জীবনটা কিছুটা সেফ থাকবে, কারণ যত রকম শক্তিশালী হোক বিদেশ থেকে এসে তো আর কেউ তার দেশের লোকরা তাকে সেভ করবে না। সো এটার কারণে গভর্নমেন্টের এখানে কোনো ফায়দা নেওয়ার বা নিজেকে ক্রেডিট নেওয়ার কোনো কারণ আমি মনে করি না। কারণ যে দেশে যে সরকার, যে অগণতান্ত্রিক গণতন্ত্রকে যারা গলা টিপে হত্যা করেছে, এই সরকার তো এমনই সরকার যে একটা এমপি একটা বাচ্চাকে এক পায়ে গুলি করে খানতে হয়নি, তার শখ মিটেনি, তার আয়েস মিটেনি, সে দুটো পায়ে গুলি করেছে 9 বছরের একটা বাচ্চাকে। একজন যুবলীগ আপনার সম্ভাবনাময় একজন মায়ের পেটে গুলি করে বাচ্চাকে আহত করেছে, গুলিবিদ্ধ করেছে। আপনার যুবলীগরা কি করেছে? আওয়ামী লীগ সন্তানকে দাঁড় করিয়ে মাকে ধর্ষণের মতো জঘন্য নোংরা কাজ করেছে, এবং যে কথা আমি বলতেও পারবো না এর চেয়েও খারাপ কাজ করেছে। একটা ভাইকে সামনে রেখে বোনকে ধর্ষণ করেছে। এরপরে আপনার গণতন্ত্রের কুফলগুলো আর আমরা কি দেখতে পাই? গণতন্ত্র যদি আজকে সুসংঘবদ্ধ থাকতো, বিরোধী দল যদি ছায়া সরকার হিসেবে কাজ করতে পারতো, কি রাস্তায় কি সংসদে, আজকে কিন্তু তাদের মধ্যে কিছুটা হলেও ভীতি থাকতো। আজকে ভীতি নাই বলে আজকে এই অবস্থাগুলো হচ্ছে। বিরোধী দল তো সেগুলো করতে চায় বলে মনে হয় না, এবং বিরোধী দলের অতীত তো খুব ভালো না। এবং ওই যে যা বলছেন, লক্ষ্য তো একটাই, ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় গিয়ে আগের ধারাবাহিকতা রক্ষা করা বা এখন যারা আছেন তাদের ধারাবাহিকতা রক্ষা করা। মানে আমি বলছি একজন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, যে বাইরে তো জনগণ কোনো ভরসা রাখতে পারছে, আস্থা রাখতে পারছে, তার কোনো লক্ষণ কি আছে আপনার কাছে? আমার ধরেই নিলাম আমার অতীত খারাপ, তাই তো আপনি আসছেন। বিরোধী দল শোনেন, আমি অনেকবার আপনার এই জায়গায় বসে অনেকবার বলেছি এই চেয়ারে যে বুক বরাবর গুলি করলে জিলুর ভাই কখনোই নকশাল থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে কখনো এই অবস্থায়, এই শেখ মুজিবুর রহমান 17 বছর জেল খেটেছেন, ওনার নিজের আত্মজীবনীতে যেটা আমরা পড়েছি, 17 বছর জেল খেটেছেন, কিন্তু অসম্মানিত হয়ে কিন্তু জেল খাটেন নাই। আজকে রাজনীতিবিদদেরকে যেভাবে জেলে ঢুকিয়ে রাখা হচ্ছে, যেভাবে ডান্ডাবেরি পড়ানো হচ্ছে, যেভাবে 157 জনকে ডান্ডাবেরি পড়া, চোর ডাকাতকে মানুষ দড়ি বেঁধে নিয়ে যায়, কিন্তু কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে বলে সে রাজবন্দী। রাজবন্দী বলে কোন শব্দ আছে? এই দেশে বিখ্যাত কুখ্যাত চোরের সন্ত্রাসীরা, এই শীর্ষ সন্ত্রাসী ছাড়া পেয়ে ভিভিআইপি যোগে তারা
তাদেরকে বর্ডার ক্রস করে পার করে দেওয়া হয়, আর সেইখানে একজন বিএনপি নেতা কর্মী বা অন্য দলের আমার সাথে মতে মিলল না, গণতন্ত্র কোথায় শ্রদ্ধার সাথে দেখবে? মতে মিলল না দেখে আপনি ধরে পায়ে গুলি করে দেবেন। আজকে মোহাম্মদপুরের একটা ছেলের নাম নয়ন সম্ভবত, তাকে একবার গুলি করেছে, আবার তাকে ধরে 2 পায়ে গুলি করেছে, গুলি করে তাকে ওখানে পঙ্গুতে ফেলে রাখছে, সেখানে কাউকে দেখাও করতে দিচ্ছে না, তার 2টা পাই হয়তো পচে গলে পড়ে যাবে, কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে দিচ্ছে না। এটা কি কোনো পুলিশের কাজ এইভাবে কাউকে গুলি করে মেরে ফেলা? একটা জনিকে 1-2টা গুলি করলে চলে, সেখানে 19টা থেকে 23টা গুলি করার কি কোনো দরকার আছে? এটা কি ভীতি সঞ্চার করে না? দেশবাসী মানুষ যাতে ভয় পায়। এটা তো ফ্যাসিজমকে ফেল করে ফেলেছে, কারণ যখন ফ্যাসিস্টরা ছিল তখনও তো এরকম করে গুলি করে, এরকম করে গুম করে, এরকম করে খুন করে কেউ পার পায় নাই। আজকে বাংলাদেশে কি দেশি কি বিদেশি মারা গেলে আজ পর্যন্ত কি কোনো ওই ধরনের বিচার হয়েছে যে সুনির্দিষ্ট ভাবে কে করলো? আপনার মনে করেন কারেন্ট চলে গেল, ওই যে আকাশে ধূমকেতু উঠলো, রাজা মৃত্যুবরণ করলো, ওরকম যে কারেন্ট চলে গেল আর একটা করে বিদেশি মারা যাচ্ছে। তো কারেন্টটা কে চাপ ফেলে দিচ্ছে? সে হোক বিএনপির, হোক জামাতের, হোক আওয়ামী লীগের, তাকে ধরতে এত কুণ্ঠাবোধ কিসের সরকারের? একটা লাইনম্যানের চেয়ে কি একটা সরকারের পজিশন এই দেশে খারাপ? একটা লাইনম্যানকে কেন সে ধরতে পারলো না? কেন সে ওই লাইনম্যানটা কেন, কার কথায় বিদ্যুৎ বন্ধ করলো, কার কথা এটা হলো, কেন আমরা এটা বের করতে পারলাম না? এটা হচ্ছে নিজেদের ওই, আবার আমি বলছি, প্রতিদিন বাঘে খায় বাঘে খায়, বাঘে যেদিন খাবে সেদিন কেউ আসবে না। নিজেদের এই খামখেয়ালির জন্য এই সরকার আস্থা করে পতিত হচ্ছে, এবং ওই শামীম সাহেবের মতো যে একজন রাজা, একজন প্রধানমন্ত্রী, একজন মন্ত্রী ভুল করলে তার খেসারত সমস্ত দেশবাসীকেই দিতে হবে, এটাই এখন হচ্ছে। এখন সরকারের সামনে চয়েসটা হচ্ছে খুব সিম্পল, আপনি কি বাংলাদেশকে শোষণ করবেন না শাসন করবেন? শোষণ করলে ইংরেজরা করেছে, কলোনিরা করেছে, ট্যাক্স ইম্পোজ করেছে। বাংলাদেশের জনগণ এখন ব্রিটিশ পিরিয়ডে ছিল ট্যাক্স আরোহণের একটি বস্তু মাত্র, এখনো আমরা দেখছি অনেক ট্যাক্স আরোপ করা হচ্ছে, সুশাসন নাই, আইনের শাসন নাই, এবং সবকিছু মিলিয়ে জনগণকে একটা নাবিশ্বাস অবস্থার মধ্যে কিন্তু কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো রাখা হচ্ছে, একটা অস্বস্তিকর অবস্থায় আছে। এটাকে আমি বলবো শোষণ। এটার মধ্যে কোনো কৃতিত্ব নাই, আপনি নিজের দেশের মানুষকে শোষণ করার মধ্যে কোনো ক্রেডিট নাই। আরেকটা আপনি করতে পারেন, আপনি শাসন করবেন, সুশাসন দেবেন, আপনি দেশে আইনের শাসন দেবেন, ট্যাক্স কম নেবেন, একটা ওয়েলফেয়ার রাজ্য করবেন। হ্যাঁ, একটা ওয়েলফেয়ার কল্যাণ রাষ্ট্র করার যে স্বপ্ন আমাদের ছিল, যেটি খুব সহজ ছিল বাংলাদেশে, সেটির দিকে যাবেন। সেটির দিকে কিন্তু সরকার আসলে ধাবিত হচ্ছে না। সুশাসনের ক্ষেত্রে আমি খুব রিসেন্ট একটা বই পড়লাম, সেটা হচ্ছে অমর্ত্য সেনের লেখা দ্য কান্ট্রি অফ রিচ বয়েজ। তো ওখানে উনি একটা চ্যাপ্টার লিখেছেন যে সুশাসন কিভাবে দেওয়ার জন্য একটা ফর্মুলা দিয়েছেন। ওনার কাছে মনে হয়েছে যে অর্থনৈতিক উন্নয়নের সাথে মিডিয়া ফ্রিডমের একটা বিশাল সম্পর্ক রয়ে গেছে, এবং উনি দেখিয়েছেন, তার মধ্যে উনি দেখিয়েছেন 1930 সালে রাশিয়ায় দুর্ভিক্ষ হয়েছিল, কারণ সে সময় সংবাদপত্রের কণ্ঠরোধ করা ছিল। 1943 সালে বাংলাদেশে যে দুর্ভিক্ষ হয়েছিল, সেটিও সে সময় মিডিয়া ফ্রিডম ছিল না। সবচেয়ে উনি ইম্পর্টেন্টলি দেখিয়েছেন একটা খুব চমৎকার উদাহরণ দিয়ে, যে 62-63 সালে মাও সেতুং এর সময়, মাও সেতুং যখন চায়নাকে উন্নত করার জন্য গ্রেট লিপ ফরওয়ার্ড করে, অনেকটা আমাদের দেশে এখন যেটা চলছে যে খুব দ্রুত আমি উন্নয়ন করব, প্রাইভেট ফার্মিং বন্ধ করে দিল, বিগ বিগ ইন্ডাস্ট্রি স্টার্ট করলো, কিন্তু মাও সেতুং এর হিসাবে দেখা গেল যে কিছুদিন পরে এটা ফল করলো। এবং মাও সেতুং একটা বড় ভুল করেছিল, সেটা জাস্ট সময় থাকলে আমি বলি। সেটা হচ্ছে সেই সময় একটা পাখি ছিল, যে পাখিটা অনেক বেশি শস্য খেত, রবি শস্য। সে পাখিটি রবি শস্য খেত, একই সাথে ইঁদুরও খেত। তো উনিও বললেন যে এই পাখিটির কারণে আমাদের রবি শস্য নষ্ট হচ্ছে, পুরো পাখিটি মেরে ফেলো। প্রায় 6-7 মাস ধরে চায়নাতে লক্ষ লক্ষ কোটি কোটি ওই পাখিটি মারা হলো। মাও সেতুং ভাবলেন যে পরের বছর আমাদের আর খাদ্য ঘাটতি থাকবে না। ফলাফল হলো যেটি দেখা গেল, প্রচুর পরিমাণে ইঁদুর বেড়ে গেল, এবং পরের বছর আরো বড় দুর্ভিক্ষ হলো। এবং মাও সেতুং এর এই ভুলটি সেই সময় কেউ ছিল না তাকে কারেক্ট করার জন্য, বা মিডিয়া ফ্রিডম ছিল না, যে কারণে এই বড় ভুলটি উনি করতে পেরেছিলেন। আরো একটি ভুল সেই সময় হয়েছিল, সেই সময় সরকারি হিসাবে প্রায় 100 লক্ষ মেট্রিক টন চাল উদ্বৃত্ত ছিল। মিডিয়ার কাছে নিউজ ছিল যে 100 মেট্রিক টন চাল উদ্বৃত্ত নাই, অর্থাৎ মিডিয়ারা নিজেরা ইন্টেলিজেন্স সোর্স দিয়ে তারা দেখেছিল যে পুরো চায়নায় খাদ্য ঘাটতি আছে অনেক বেশি। এই নিউজটি তারা যখন পাবলিশ করতে ছিল, তখন অথরিটেরিয়ান গভর্নমেন্ট এই নিউজটি পাবলিশ করতে দেয় না, যে কারণে সেই সময় 62-63 সালে চায়নায় আবার দুর্ভিক্ষ হয়, এবং 23 থেকে 30 মিলিয়ন লোক মারা যায় চায়নার দুর্ভিক্ষে। উনি 1970 সালে কম্বোডিয়ার দুর্ভিক্ষও দেখিয়েছেন এই কারণে। তো উনি বিলিভ করেন যে আপনি সুশাসন দিতে হলে, দুর্ভিক্ষ প্রিভেন্ট করতে হলে মিডিয়া ফ্রিডম অত্যন্ত বেশি দরকার। আজকে যদি সরকার চায় যে আমরা দেশটা একটা সময় পর্যন্ত শাসন করব এবং আমরা দেশটাকে উন্নয়ন করব, আপনাকে এই ফ্রিডমগুলো মাস্ট দিতে হবে। গণতন্ত্র দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে, যদি আপনি সুশাসন দিতে চান। কারণ 16 কোটি লোককে আপনি আপনার কর্মী দিয়ে শাসন করবেন, এটা কিন্তু কখনো হবে না। আপনার কর্মীদের শোষণ করবেন, সেটিও আপনি পারবেন না, কোনো এক সময় কিন্তু ডিসরাপ্ট হয়ে যাবে।
এবং যখন আপনি সুশাসন দেবেন তখন কিন্তু 16 কোটি লোকের মধ্যে আস্থা, যেটা আমি প্রথমেই বলছি, জনগণের মধ্যে আস্থাহীনতা প্রকট, এই আস্থাহীনতাটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়। তো যখন এই আস্থাহীনতা থেকে আপনি সুশাসন দেবেন এবং আস্তে আস্তে জনগণের মধ্যে আস্থা তৈরি হবে, তখন কিন্তু দেশের উন্নয়নটা খুব দ্রুত হবে। জনসম্পৃক্ত উন্নয়ন ছাড়া অথবা অংশগ্রহণমূলক উন্নয়ন ব্যবস্থা ছাড়া যে উন্নয়নটি হবে সেটি কখনোই সাস্টেনেবল হবে না, পৃথিবীর কোথাও হয়নি। আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে স্থানীয় সরকারের কথা আপনি একটু শুরুর দিকে তুলেছিলেন। স্থানীয় সরকারের নির্বাচন সামনে, বেশ কিছু নির্বাচন, এবং এই নির্বাচন এখন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে দলীয় মনোনয়নে এবং দলীয় প্রতীকে, আপনার কাছে কি মনে হয় এটি নিয়ে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে? এখানে ওই আস্থাহীনতা কাজ করছে এবং এক্ষেত্রে আমি বলবো এটিও বিএনপির জন্য কিন্তু একটা সুযোগ আমি মনে করি। কারণ এই মুহূর্তে বিএনপির যে অবস্থা, তারা কিন্তু মাঠ পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে প্রপারলি কাজ করতে পারছে না। সেটা সরকারি নির্যাতনের কারণেই হোক আর ওনাদের সাংগঠনিক ব্যর্থতার কারণেই হোক। এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু মাঠ গুছানোর একটা বিশাল সুযোগ জাতীয় পার্টির জন্য তৈরি হয়েছে, বিএনপির জন্য আছে যদি বিএনপি নিতে পারে। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে সরকার যদি এই ইলেকশনে অতিমাত্রায় বল প্রয়োগ, প্রশাসনকে প্রভাবিত করে নির্বাচনের ফলাফলটা অন্যায়ভাবে নিজের দিকে আনার চেষ্টা করে, তাহলে কিন্তু আবার ওই আস্থাহীনতার সমস্যাটা শুরু হবে। 16 কোটি লোক কিন্তু আবার দেখবে যে না, আওয়ামী লীগের আমলে একটি বটম লাইনের সামান্য ইলেকশনও সেফ না। এই যে এটা, এই জন্যই আমাদের এরশাদ স্যার বলেছে এটা সরকারের জন্য অগ্নি পরীক্ষা। আপনার জনগণের উপর আস্থা তৈরি হওয়ার একটা প্ল্যাটফর্ম কিন্তু এটা। আপনি যদি এই ইলেকশনটা ফেয়ারলি করতে দেন, ইন্টারফেয়ার না করেন, প্রশাসনকে প্রভাবিত না করেন, তাহলে কিন্তু জনগণের মধ্যে 1% হলেও আস্থা ব্যাক করবে যে না, আওয়ামী লীগের অধীনে ভালো ইলেকশন করা সম্ভব, এবং যেটা ভবিষ্যৎ ইলেকশনগুলোকে কিন্তু ডিসিশন নিতে সুবিধা অর্জন করবে। আর যদি এই বিষয়টি এমন হয় যে এখানে আওয়ামী লীগ খুব জোর করে নিয়ে নিল, ইনফ্যাক্ট পুরো কান্ট্রিতে এখন আওয়ামী লীগের অলমোস্ট দখলই আছে, এই জিনিসগুলো বা এই চেয়ারম্যান মেম্বার পদগুলো নিয়ে আওয়ামী লীগ আসলে খুব নতুন কিছু গেইন করবে না। এটা থেকে কেউ কেউ আবার আশঙ্কা করছেন যে বেসিক ডেমোক্রেসি টাইপ ডেমোক্রেসি হবে কিনা ভবিষ্যতে। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি সুদূর পড়া হতো, কারণ আমাদের সংবিধানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ বলা আছে যে প্রত্যেক ব্যক্তি ভোট দেবে, প্রত্যেক ব্যক্তি ভোটে দাঁড়াতে পারবে। ঠিক ওই রকম রিপ্রেজেন্টেটিভ মানে ইয়াটা আমাদের এখানে অ্যালাউ করবে না, যেটা আইয়ুব খানের আমলে ছিল। বাট এটা আমি মনে করি উদার গণতন্ত্রের একটি নিদর্শন। মার্কা দেয়া না দেয়াটা ইম্পর্টেন্ট কথা না, কারণ সিটি কর্পোরেশন ইলেকশনে কিন্তু মার্কা ছিল না, তারপরেও কিন্তু বিএনপি বলেছে এটা প্রভাবিত করা হয়েছে, আমরাও দেখেছি প্রভাবিত হয়েছে কিছু না কিছু। তো যদি মার্কা দেয়া না দেয়া না, সরকারের ইন্টেনশনটা কি এটা ইলেকশনের মাধ্যমে বোঝা যাবে কি হচ্ছে। আরেকটি জিনিস হচ্ছে যে একটা অস্বস্তিকর অবস্থা থেকে এই নির্বাচনমুখী, গণতন্ত্রমুখী, জনগণমুখী, জনসম্পৃক্ততামুখী কার্যক্রম এই ইলেকশনের মাধ্যমে সারা দেশে শুরু হবে। এটির গুরুত্ব অনেক বেশি। আমি এখানে একটু কথা বলতে চাই যে শামীম সাহেব অনেক তাত্ত্বিক বক্তব্য রেখেছেন আজকে। আমি তাত্ত্বিক বক্তব্যতে যেতে চাচ্ছি না, কিন্তু একটা জায়গায় আমি ডিফার করতে চাই। 1947 সালে ধর্মীয় তত্ত্বের উপর ডিপেন্ড করে দেশটা ভাগ হয়েছিল, দুটো ভাগ হয়েছিল, শুধুমাত্র ইসলাম এবং হিন্দু এই ধর্মের উপর। কিন্তু পরবর্তীতে 24 বছর পরে আমরা দেখেছি কি যে বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে বৈষম্য, আয় বৈষম্য, একজনের ইনকাম আরেকজন খরচ করছেন, এটার ভিত্তিতে যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের ঠকানো হচ্ছে, তখন আরেকটা মুক্তিযুদ্ধের জন্ম হয়েছিল। আজকের প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু অনেকগুলো দল আছে, দুটো দল বড় দল, আমাদের যুদ্ধ আছে, ঝগড়া আছে, মারামারি আছে, কিন্তু একদম গ্রাস রুট লেভেল পর্যন্ত এখনো আমি মনে করি যে একদম গ্রামে যে মেম্বার বা চেয়ারম্যানটা নির্বাচিত হন, তাকে কিন্তু অনেক সময় আমরাও আমাদের এলাকায় আমরা বিএনপি করি, কিন্তু অনেক সময় দেখি যে এলাকায় তখন কোনো দল করি না, তখন কিন্তু একটা ভোট দেয় যে এই লোকটা ভালোভাবে চালাতে পারবে। ঠিক এই জায়গাটায় এই মানুষগুলো বঞ্চিত হবে। একজন ভালো মানুষরা এখন দলগুলো থেকে খুব একটা মনোনয়ন পান না। এখানে আরেকটা মনোনয়ন বিক্রির হিড়িকেরও একটা ব্যাপার আছে, আমি এই জায়গাটাও আমি ফেলে দিচ্ছি না, কিন্তু এটা খুব গৌণ। এটা টাকা পয়সা যার আজকে আছে সে পাইলো, কিন্তু ভালো মানুষগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে, একদম বিরল প্রজাতির মধ্যে পড়ে যাচ্ছে। সেকেন্ড থিং যেটা দ্বিজাতি তত্ত্বটা আসছি, দ্বিজাতি তত্ত্বটা শেষ পর্যন্ত কেন্দ্র থেকে কিন্তু একদম প্রান্ত পর্যন্ত চরমভাবে হানাহানির আশঙ্কা এখানে। এটা একটা বীজ বপিত হচ্ছে, যে বীজটা যতদিন এই বাংলাদেশ টিকে থাকবে, আমরা চাই বাংলাদেশ একটা 56,000 বর্গ মাইলের মধ্যেই থাক, কিন্তু এই দ্বিজাতির তত্ত্ব যখন উগ্রতা, আমরা উগ্রতার চরম সীমান্ত অবস্থান করছি, এটা অস্বীকার করার কিছু নাই। এই উগ্রতা যখন আরো বেশি রেশারেশিতে যাবে, তখন দেখা যাবে যে একটা কমিশনার নির্বাচনে, একটা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান নির্বাচনে হয়তো দুই পক্ষের 2-4টা মার্ডার হয়ে গিয়েছে, তখন কিন্তু এই এমপি ইলেকশনের সঙ্গে কিন্তু এটি মনে হয় না, মানে আমি আপনার দলের অবস্থান থেকে বলছি, মানে আপনাদের স্বার্থ বিবেচনা করে বলছি, এভাবে যদি দেখেন যে আপনার দলের সারা দেশের নেতা কর্মীরা এতে করে সক্রিয় হবে, তখন কেন্দ্রের নিয়ন্ত্রণ, কেন্দ্রের আদেশ নির্দেশ সহায়তা
দিকে তাকাবে না, প্রত্যেক একটা নিজের একটা অবস্থান তৈরি রাখতে চায়। সেটি চিন্তা করে যারা ওই যে লুকিয়ে থাকেন, শীত নিদ্রা আছেন, তারাও বেরিয়ে পড়বেন। এখানে দলের এটা কিন্তু আপনার এখানে কিছুটা আমি মনে করি যে সঠিক হচ্ছে না। সেই জায়গাটা হচ্ছে যে আমরা যখন সিটি কর্পোরেশনের নির্বাচন দেখলাম ঢাকার এবং চিটাগাংয়ের, তখন আমাদের কমিশনাররা যারা ইলেকশনে দাঁড়িয়েছে প্রত্যেকের নামে কিন্তু 8টা 10টা 15টা মামলা আছে। তারা কিন্তু শো হতে পারে না, তাদেরকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে বলা হয়েছিল যে এই কয়টা দিনের জন্য তাদের ওপেন হওয়ার সুযোগ দেওয়া হোক। এটা গভর্নমেন্টের আরেকটা জঘন্য চক্রান্ত। তারা শো করতে পারে নাই যে আমি ক্যান্ডিডেট, আমি যদি জনগণকে আমার কষ্টের কথা, দুর্দশার কথা ও আমি কি সেবা করব কথা না বলতে পারি, জনগণ কেন আমাকে ভোট দিবে, সেই জায়গায় তারা যেতে পারে না। আপনি খবর নিয়ে দেখেন একদম প্রান্তের আপনার ইউনিয়ন লেভেল পর্যন্ত আমাদের নেতা কর্মীরা সবাই, প্রেসিডেন্ট সেক্রেটারি থেকে শুরু করে সদস্য পর্যন্ত সবাই ভয়ের উপর আছে। হয়তোবা আমার ইউনিয়নের লোক উনার ইউনিয়নে আছে, উনার ইউনিয়নের লোক আমার ইউনিয়নে আছে, এই অবস্থায় বিএনপি, এটা কিন্তু বিএনপিকে ধ্বংসের আরেকটা ষড়যন্ত্র। এটা কিন্তু বিএনপিকে পুনরুদ্ধার করার জন্য না। তারা কেউ মাঠে নামতে পারবে না যারা প্রপার ক্যান্ডিডেট। এখন বিকল্প ক্যান্ডিডেট দিয়ে কিন্তু আপনার এমপি নির্বাচন ঢাকার মতো জায়গায় হয়তো করা যায়, এখানে মার্কা নির্বাচন চলে, কিন্তু স্থানীয় পর্যায়ে বিকল্প ক্যান্ডিডেটকে সবাই মার্কারই একটা লড়াই হোক সারা দেশে। মার্কার লড়াই ওইভাবে হবে না, আপনি নিজেও জানেন এইখানে। কারণ আমি ওপেন না হতে পারলে আমি কিভাবে ভোট চাবো? আর আপনার সহানুভূতিশীল ভোট একটা দুইটা হয়, হাজার হাজার লক্ষ লক্ষ ক্যান্ডিডেটকে সহানুভূতিশীল ভোট কেউ দিবে আমি এটা বিশ্বাস করি না। আর আমি এটাকেও খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। ধরেন 5 বছর আওয়ামী লীগ পিটায় এসব নিয়ে গেল, আর ভোট তো আগের দিন রাতেই হয়ে যায়। ভোট আপনার কোন সাংবাদিক, আপনার কোন সুশীল সমাজ কেউই ভোট দিতে পারবে না, যার যার মতো যে যে সিল মারবে। এখন যার যার, আগে তো ছিল কেন্দ্রে কেন্দ্রে ভোটের আগের দিন রাতে সিলের বাক্স, এখন মানুষের ঘরে ঘরে সিলের বাক্স থাকবে। যেহেতু ইউনিয়ন পর্যায়ে নির্বাচন, ইউনিয়নের সিলগুলো এরকম থাকবে। আর সেকেন্ড যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইখানে দ্বিজাতি তত্ত্ব একটা হয়ে যাবে। এখন প্রত্যেকে মনে মনে হয়তো বা আমার চাচা আওয়ামী লীগ করে, আমি বিএনপি করি, আমার চাচা কখনোই প্রকাশ হতে পারে নাই, কিন্তু যখন ইউনিয়নে একজন দাঁড়াবে তখন সে প্রকাশ হতে বাধ্য। তাতে কি হবে? আমার সাথে আমার চাচার সম্পর্কটা আজীবনের জন্য শেষ হয়ে যাবে। আমার সঙ্গে একটা সময় রক্তকে বাদ দিয়ে আমি তখন হানাহানিতে লিপ্ত হব। এই জায়গাটা একদম বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা উন্নত গণতন্ত্রের প্রেক্ষাপটে ঠিক আছে, অনেক দেশে হয়, আমি অস্বীকার করি না, কিন্তু বাংলাদেশ এখন যে মুমূর্ষু, আপনার আইসিইউতে যে রোগীটা আছে, বাংলাদেশের গণতন্ত্র আইসিইউ এর মধ্যে আছে। এই আইসিইউ এর গণতন্ত্রে আমি মনে করি না যে মার্কাওয়ালা নির্বাচন এই মুহূর্তে ইউনিয়ন পর্যায়ে এবং স্থানীয় সরকারের পৌরসভায় এটা কাজে দিবে। এটা কাজে দিলে বর্তমান আওয়ামী লীগ সরকার মনে করছে আমার এই মুহূর্তে দরকার, পৃথিবীকে জানাতে হবে যে আমারও কিছু লোক আছে, তারা সিলমেরে নিয়ে নিবে। এই ঢাকা উত্তর দক্ষিণের মতো তারা আগেই সিলমেরে নিয়ে নিবে। সিলমেরে কখনো দেখা যাবে ভোট আছে 90টা, ভোট কাউন্ট হয়েছে 105টা। এই 15টা ভোট কোথা থেকে আসলে কেউ জিজ্ঞেসও করবে না, কারণ এটা আমরা জাতীয় নির্বাচনে দেখেছি, খুদ কেন্দ্রীয় সিইসি ডিপার্টমেন্টে আমরা দেখেছি উনি জবাব দিতে পারেননি। তো এখানে ইউনিয়ন পর্যায়ে হয়তো আরো জবাব দিতে পারবে না, কিন্তু আমরা যেটা মনে করছি এই মুহূর্তে সরকার প্রাথমিক স্বার্থ না দেখে বৃহৎ স্বার্থের দিকে যদি তাকায়, মিনিমাম যদি এই সরকার তো মনে করে যে আমার এই দেশে আমার পথটা থাকলেই হবে, আর সব নিয়ে যাক, ইন্ডিয়ার মতো নিয়ে যাক, আমেরিকার মতো নিয়ে যাক, রাশিয়ার মতো অস্ত্র বিক্রি করুক, যা ইচ্ছা তাই করুক, আমার পথটা যেন ঠিক থাকে, লেন্দুক দর্জির মতো। কিন্তু এটা যদি হয় 2 দিন পরে তারা যে আস্থা করে পড়বে, বিএনপি কিন্তু এত অত্যাচারের পরও কিন্তু 8-10 বছর টিকে আছে। তারা এখন কিন্তু ডিজিটাল বিশ্ব, ডিজিটাল বাংলাদেশ